সরকার পতনের পর থমথমে নেপালের পরিস্থিতি। সার্বিক নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। লুটপাট বন্ধ করে আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। উত্তাল ফ্রান্স। সরকারের নীতি ও সামাজিক অসন্তোষের প্রতিবাদে দেশজুড়ে অবরোধ কর্মসূচি। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, আটক ৭৫। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা পুনরায় শুরুর বিষয়ে ইরানের সম্মতি। কায়রোতে চুক্তি। আগ্রাসন হলে থেমে যাবে অগ্রগতি, হুঁশিয়ারি তেহরানের। এবং ভারত ও চীনের ওপর ১০০% শুল্কারোপে ইইউকে ট্রাম্পের আহ্বান। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। সংকট নিরসনে বাণিজ্য আলোচনায় নয়াদিল্লি, ওয়াশিংটন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুতের পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। সহিংসতা দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। এরই মধ্যে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনও ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর, লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছেন বেশ কয়েকজন। নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিংদেল বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে চলমান সংকটের সমাধান খুঁজে বের করে আলোচনায় বসার আহ্বান জানান। নেপালमा हाल भइरहेको आन्दोलनको क्रममा আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা, পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, সাধারণ নাগরিক, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। মঙ্গলবারের সহিংসতায় পুড়ে গেছে সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, একাধিক মন্ত্রী এমপির বাসভবন। নেপালে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নেপালের রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশটির টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদে আঞ্চলিক অর্থনীতি, বাণিজ্যিক ব্যবস্থা এবং নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বিলম্বিত হওয়ার শঙ্কা রয়েছে। এমনকি আঞ্চলিক নিরাপত্তার পরিবেশও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শান্ত নিবিড় হিমালয় কন্যা নেপালের রাজনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল। দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এই অঞ্চলের দেশগুলোর ওপর ভূ রাজনৈতিক ও কৌশলগত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে ভারত ও চীনে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এরই মধ্যে প্রতিবেশী দেশটির অর্থনীতি, সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়তে শুরু করেছে। সীমান্তে পণ্য প্রবাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিতে পারে। এতে সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ক্ষতির মুখে পড়তে পারে দুই দেশের বাণিজ্য। এখন নেপালের বিনিয়োগ পরিবেশও অনুকূলে নেই। দেশটিতে ১.৫ শতাধিক ভারতীয় কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। নেপালে বিদেশি বিনিয়োগের ১/৩ বেশি ভারতের। রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন অনেকে। ভারতের উচ্চাভিলাষী জ্বালানি পরিকল্পনাও এখন ঝুঁকিতে। আগামী ১ দশকে নেপাল থেকে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে থাকা প্রকল্প অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দেশের বিদ্যুৎ সঞ্চারণ লাইন নির্মাণও বিলম্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে। নেপালের অস্থিতিশীলতায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও বাড়ার শঙ্কা করছে ভারত। এতে অঞ্চলটিতে ভারতের কৌশলগত ভারসাম্য রক্ষার নীতি চাপে পড়তে পারে। সীমান্ত পথে চলাচল সীমিত হওয়ায় ভারত, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রকল্পগুলোও এখন হুমকির মুখে। নেপাল ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের এই প্রকল্পে যোগ দেয়, যার উদ্দেশ্যই ছিল অবকাঠামো উন্নয়ন, রেল ও সড়ক সংযোগ, আর্থিক সহায়তা এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন সুযোগ তৈরি করা। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের যে কৌশল, সেটিও বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
বিশেষজ্ঞরা মনে করছেন নেপালের রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদে আঞ্চলিক অর্থনীতি, বাণিজ্য ব্যবস্থা এবং নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে, যা প্রতিবেশী দেশগুলোর জন্য গভীর উদ্বেগের। রাইসা জান্না, সময় সংবাদ। সরকারের নীতি ও সামাজিক অসন্তোষের প্রতিবাদে উত্তাল ফ্রান্স। দেশব্যাপী পালিত হচ্ছে অবরোধ কর্মসূচি। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। রাজধানী প্যারিস থেকে ৭৫ জনকে আটক করেছে পুলিশ। বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা। সরকারি নীতি এবং সামাজিক অসন্তোষের প্রতিবাদে গেল মে মাসে ফ্রান্সে শুরু হয় আন্দোলন। শুরুতে ডানপন্থী অনলাইন গ্রুপগুলো বিক্ষোভ করলেও বর্তমানে বামপন্থী ও চরম বামপন্থীরা এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছে। লাখ লাখ মানুষ এই অবরোধ কর্মসূচিতে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকোর্নু। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। মাত্র ৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২২ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে জাতীয় পরিষদে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান ফ্রাঁসোয়া বাইরু। জাতীয় পরিষদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আগামী অর্থ বছরের বাজেট পাশ করতে লেকোর্নুকে পরামর্শ দিয়েছেন ম্যাখো। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ইসরায়েল অপরাধ ও সন্ত্রাসে কোনো সীমা মানে না এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের এই আচরণ কাতারের সার্বভৌমত্বের প্রকাশ্য অবমাননা হিসেবে বর্ণনা করেছেন। দোহায় হামাস নেতাদের উপর এই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। কাতারে এটিই প্রথম ইসরায়েলি হামলা। মধ্যস্থতাকারী হিসেবে গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটি। The evidence is clear. জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে বলেছেন কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। এতে দোহার প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে রিয়াদ। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো একযোগে নিন্দা জানিয়েছে। দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলের অপরাধ ও সন্ত্রাস কোনো সীমা মানে না এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনের হাউতি বিদ্রোহী সহ বিভিন্ন আঞ্চলিক পক্ষ কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। এই হামলাকে অপরাধমূলক, কাপুরুষোচিত ও বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করেছে তারা। কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মিশরের মধ্যস্থতায় সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি সমঝোতা স্মারকে সই করেন। তবে তেহরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে এর অগ্রগতি থেমে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরাকচি। এদিকে আগামী ৩০ দিনের ভেতরে সমঝোতা না করলে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকরের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনার উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয় খামেনি প্রশাসন। তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। মঙ্গলবার কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল্লাতির উপস্থিতিতে চুক্তিতে সই করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। চুক্তির মাধ্যমে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতিকে প্রমাণের সুযোগ পাচ্ছে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে আইএইএ-কে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় ইরান। এটি একটি সঠিক পদক্ষেপ, এক ধরনের দরজা খোলার মতো। অবশ্যই এখনো অনেক কিছু বাকি আছে যা বাস্তবায়ন করতে হবে। আমাদের ভালোভাবে কাজ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাহায্য প্রয়োজন এবং আশা করি তারা তা যথাযথভাবে করবে।
আমি জোর দিয়ে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে যদি কোনো প্রহসনমূলক পদক্ষেপ নেওয়া হয় এবং যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্বে বাতিল করার প্রস্তাবগুলো পুনর্বহাল করা হয়, তাহলে এই অগ্রগতি এখানেই থেমে যাবে। Iran will regard these practical steps as terminated. এদিকে পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইউরোপীয় 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে যে আগামী 30 দিনের ভেতরে সমঝোতা না করলে ইরানের বিরুদ্ধে কার্যকর হবে স্ন্যাপব্যাক মেকানিজম। বিশ্লেষকদের মতে ইরানের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের পর আগামী 6 মাস কিংবা কয়েক বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ইউরোপীয় শক্তিগুলো তাই কঠোর অবস্থান নিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারত ও চীনের উপর 100% শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা জোটের সমর্থন পেলে যুক্তরাষ্ট্র একই পথে হাঁটবে বলেও জানান তিনি। রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতেই এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই সংকট নিরসনে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি, ওয়াশিংটন। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্যুটি নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত ও চীনা পণ্যে 100% শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন ট্রাম্প। সেখানেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পশ্চিমা মিত্রদের এক হতে বলেন তিনি। একই সঙ্গে পশ্চিমা জোটের সমর্থন পেলে যুক্তরাষ্ট্রও একই পথে হাঁটবে বলেও জানান ট্রাম্প। ভারত ও চীনের বিরুদ্ধে ঔপনিবেশিক ভাষায় কথা বলা গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের শুল্ক নীতি ও অর্থনৈতিক চাপ মূলত উদীয়মান দেশগুলোর উত্থান ঠেকানোর কৌশল বলেও সতর্ক করেন তিনি। ইইউ ট্রাম্পের প্রস্তাব মেনে শুল্ক আরোপ করলে বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা লাগবে বলে শঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। পাশাপাশি ভারত চীনের সঙ্গে পশ্চিমাদের আরও দূরত্ব বাড়বে বলে মনে করেন তারা। এদিকে সংকট নিরসনে বাণিজ্য আলোচনায় নয়াদিল্লি, ওয়াশিংটনের মধ্যে অগ্রগতি হয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, শিগগিরই মিত্র নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে, তা সফল হবে বলেও তিনি নিশ্চিত করেন। একই সুরে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে লেখেন, দুই দেশের জনগণের ভবিষ্যৎ উন্নত ও উজ্জ্বল করতে চেষ্টা চালিয়ে যাবেন। নাদিম মারজান, সময় সংবাদ। এবার মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণ করে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে জান্তা সরকার। পাশাপাশি অস্ত্র সমর্পণকারীদের ক্ষতি করা হবে না বলেও দাবি তাদের। তবে জান্তার এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরই মধ্যে আর আগস্ট মাসে জান্তার দমন নীতিতে প্রাণ হারিয়েছেন অন্তত 73 নারী। বার্মিজ উইমেন্স ইউনিয়নের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এর আগে গত আগস্ট মাসেই মিয়ানমারের সামরিক জান্তার দমন নীতিতে প্রাণ হারিয়েছেন 73 নারী। বিমান হামলা, গোলাবর্ষণ, গ্রেফতার আর হত্যার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন অপ্রাপ্ত বয়স্করাও। বার্মিজ উইমেন্স ইউনিয়নের প্রতিবেদনে উঠে এসেছে এ ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিমান হামলার মাত্রা আগের তুলনায় অনেক বেড়েছে। তবে মাঠ পর্যায়ের তথ্য আর গণমাধ্যম সূত্রে প্রণীত এ প্রতিবেদন পুরো চিত্র নয়। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বার্মিজ উইমেন্স ইউনিয়নের অভিযোগ, 2021 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা বাহিনী ধারাবাহিকভাবে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ আর মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন করে আসছে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণ ও রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে জান্তা সরকার। গত কয়েক মাস ধরে জনগণের প্রতিরক্ষা বাহিনী, পিডিএফ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মোবাইলে খুদে বার্তা পাঠাচ্ছে তারা। বার্তায় বলা হচ্ছে, গণতন্ত্র ও ফেডারেল ব্যবস্থার ভিত্তিতে ইউনিয়ন গঠনের স্বার্থে তাদের আইনের ভেতরে ফিরে আসতে হবে। অস্ত্র সমর্পণকারীদের ক্ষতি করা হবে না বলেও দাবি করেছে সামরিক সরকার। তবে নির্বাচনকে ভুয়া আখ্যা দিয়ে জান্তার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নবনির্বাচিত সভাপতি আনালিনা বারবকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। আগামী 23 সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অংশগ্রহণে শুরু হবে বিতর্ক পর্ব। অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। 26 সেপ্টেম্বর 2024
বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় নতুন সভাপতি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা ব্যারবকের সভাপতিত্বে শুরু হয় ৮০তম অধিবেশন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এবার উচ্চ পর্যায়ের সভার মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। ওই দিন রেওয়াজ অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরপরই ভাষণ দেবেন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ দেওয়ার কথা রয়েছে। একই দিন ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবারও অধিবেশনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দিচ্ছেন না অধিবেশনে। জাতিসংঘের এবারের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 years and more for peace, development and human rights। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ১০০টিরও বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। কংগ্রেসে অনুমোদিত $4.9 বিলিয়ন বৈদেশিক সহায়তা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ট্রাম্প প্রশাসন। এই তহবিল পররাষ্ট্র দপ্তর ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিদেশি সহায়তা কর্মসূচিতে ব্যবহৃত হওয়ার কথা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, নিম্ন আদালতের রায় কার্যকর হলে নির্বাহী শাখাকে ন্যায্য বিচার বুদ্ধির বিপরীতে কাজ করতে হবে। জানুয়ারি মাসে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প বিদেশি সহায়তা কমানোকে অগ্রাধিকার দিয়েছেন। নতুন তহবিল সাময়িকভাবে স্থগিত করেছেন এবং ইউএস এইডের 90% কার্যক্রম কাটছাঁট করেছেন। রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার ড্রোন সদস্য বস্তু ধ্বংসের দাবি করে দেশটি। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সামরিক অভিযান চালানোর সময় রাজধানী ওয়ারশতে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শোপিন আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরও 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী। যদিও পোল্যান্ডের দাবি বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইন্দোনেশিয়ার বালিতে আকস্মিক বন্যায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বালির দেনপাসারা। কর্তৃপক্ষ জানায় 2টি ভবনে পানি ঢুকে অন্তত 4 জন মারা যান। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানায় বন্যায় দেশটির জেম্বরানা অঞ্চলে আরও 2 জন মারা যান। ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় অন্তত 200 উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার পথে নৌকা ডুবে 3 অভিবাসীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় বুধবার বিপজ্জনক জলপথে ছোট নৌকায় করে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করছিল তারা। এ ঘটনায় আরও অন্তত 3 জন নিখোঁজ হন। দুর্ঘটনার শিকার নৌকা থেকে একজনকে উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা। অন্যদের উদ্ধারে দ্রুত কার্যক্রম চালানো হচ্ছে। ব্রিটিশ সরকার বলছে আবহাওয়া অনুকূলে থাকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা বহুগুণ বেড়েছে। গেল সপ্তাহে 1100-র বেশি মানুষ ছোট নৌকায় করে ব্রিটেনে ঢুকেছে বলেও জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট দেশের ভিসা সুবিধা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এ বিষয়ে শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্যে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এবং
অবৈধভাবে বসবাসকারী যেসব নাগরিককে তাদের নিজ দেশ ফেরত নিতে রাজি নয় সেসব দেশের ওপর ব্রিটেনের পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে ভিসা সুবিধা স্থগিত করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যের নীতির কঠোরতা প্রমাণ করে এবার শুধু হুঁশিয়ারি নয়, বাস্তব পদক্ষেপ নিতে বদ্ধপরিকর দেশটি। এই নীতি মূলত অবৈধ অভিবাসন ও ছোট নৌকায় আগমন ঠেকাতে লেবার সরকারের নতুন কৌশলের অংশ বলে জানা গেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকার পতনের পর থমথমে নেপালের পরিস্থিতি। সার্বিক নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। লুটপাট বন্ধ করে আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। উত্তাল ফ্রান্স। সরকারের নীতি ও সামাজিক অসন্তোষের প্রতিবাদে দেশ জুড়ে অবরোধ কর্মসূচি। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। আটক ৭৫। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়।